মৌলি আর প্রকাশের মুখের উপর ঝামা ঘষে বাণীর সাথী সবাইকে নিয়ে বাড়ি থেকে চলে গেল অনিরুদ্ধ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে দাদু সাথীকে বলে, তাই বলে তুমি কাউকে কিছু না বলে এভাবে বাড়ি বন্ধক দিতে পারো না? ওদিকে মৌলি বলে, আচ্ছা বি, তোমার কত টাকার লাগবে বলো তো, আর কত টাকার হলে তুমি এদের সংসার থেকে চলে যাবে বলো তো? তখনই অনিরুদ্ধ কিছু বলতে চাইলেই সেখানে প্রকাশ চলে আসে আর এসেই বলে, না, এ মেয়ে কিছুতেই ক্ষান্ত হবে না, কিছুতেই শান্তি পাবে না। ও বাড়ি ব্যবসা সবকিছু শেষ করে দেবে আমাদের, আমার ছেলের জীবনটাকেও শেষ করে দেবে। তখন তো অনিরুদ্ধ এই কথা শুনে অবাক হয় আর প্রকাশকে দেখে অবাক হয়। তখন প্রকাশ বলে, এ মেয়ে আসার পর থেকেই সবকিছু নষ্ট হয়ে গেল। তখন অনিরুদ্ধ বলে, বাহ, আপনি আমাকে নিয়ে ভাবছেন, এটা দেখে খুব ভালো লাগছে, কিন্তু আপনি হঠাৎ করে এখানে কেন? নিজের বাড়ি বাঁচানোর জন্য, ব্যবসা বাঁচানোর জন্য? আমি তো বুঝতে পারছি না। আপনার তো এখানে আসার কথা নয়, আপনি হঠাৎ করে এখানে আসলেন, এসেছেন ভালো কথা, কিন্তু আমার বউয়ের নামে একদম বাজে কথা বলবেন না। কোনো রকম কোনো কথা বলার অধিকার আমি দেইনি। আর তাছাড়া বাড়ি বন্ধক রাখার সম্পূর্ণ সিদ্ধান্ত ছিল মায়ের, এখানে বাণী কোনো রকমভাবে আমাকে কোনো কিছু বলেনি। তখন প্রকাশ বলে, শোনো, সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছ তো, তাই কষ্ট কি জিনিস জানো না, তাই এরকমভাবে আমার সঙ্গে কথা বোঝো। তখন বাণী বলে, বিশ্বাস করুন, আমি আমি কোনোভাবেই মাসিমাকে বাড়ি বন্ধক দিতে বলিনি, আমি আরও বরঞ্চ বারণ করেছিলাম। আমি আপনার কাছে হাত জোর করে বলছি, আপনি আমাকে ভুল বুঝবেন না। দাদু, আপনি প্লিজ সবকিছু মিটিয়ে নিন, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। তখন অনিরুদ্ধ বলে, কি করছো বলো তো বাণী, কেন করছো এরকম? তখন দাদু বলে, এসব কিছু হয়েছে তোমার জন্য হয়েছে এসব কিছু, বুঝতে পেরেছ? আর তুমি তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার নাটক করছো। কেন নাটক করছো? তোমার জন্য রেস্টুরেন্ট খোলার জন্যই তো এই সব কিছু হয়েছে। তখনই নয়নতারা বলে, হ্যাঁ দেখো না, এই মেয়েটার অবস্থা হয়েছে এরকম, এত ভালো অভিনয় করে না, নিজেই সব জায়গায় আগুন লাগিয়ে দিয়ে আবার নিজে মিষ্টি মিষ্টি করে কি সুন্দর করে বলে, আমি কিছু করিনি, বিশ্বাস করুন। শোনো, তুমি না রান্নার কাজটা ছেড়ে দিয়ে রং সেজে তারপর অভিনয় করো। তখনই অনিরুদ্ধ বলে, ঠাম্মি, তোমাকে আমি বারবার বারণ করেছি, আমার বউয়ের সঙ্গে এরকমভাবে একদম কথা বলবে না। তোমাকে এত বড় সাহস কে দিয়েছে তুমি আমার বউয়ের নামে এসব কথা বলো? তখন প্রকাশ বলে, বা অনিরুদ্ধ, এখন তো দেখছি বাণীর জন্য তুই সবার সঙ্গে লড়াই করছিস। কার জন্য লড়াই করছিস? ওই মেয়েটার না আছে কোনো শিক্ষা দীক্ষা, না আছে কিছু। মানুষের তো ঘরে বউ আসলে আরও উন্নতি হয়, আর তোর কি হয়েছে? তোর চাকরি, তোর ব্যবসা তো সব কিছু চলে গেছে, তারপরেও তুই এই মেয়েটার পক্ষ নিচ্ছিস। এই মেয়েটা হলো একটা অপয়া, ও সব কিছু শেষ করে দেবে, তুই বুঝতে পারছিস না, সব কিছু শেষ করে দেবে। তখন অনিরুদ্ধ বলে, শুনুন, আপনার কাছ থেকে আমি কোনো রকম কোনো ইনফরমেশন নিতে চাই না। তখন প্রকাশ বলে, তুই তো এখন বুঝতে পারছিস না, আস্তে আস্তে সবটা বুঝতে পারবি। তোর মাও যেমন বুঝতে পারেনি, তেমন তুইও বুঝতে পারবি না। তখনই বাণী বলে, আচ্ছা, এই বাড়িটার আমার নামে, তাই আমি এই বাড়ি বন্ধক রাখবো না, আমি বিক্রি করব, সেটার কোনো রকম কৈফত আমি কাউকে দেব না, আর কাউকে আমি জিজ্ঞাসাও করব না, বুঝতে পেরেছ? তখন তো প্রকাশ এই কথা শুনে চমকে যায়। তখন বাণী বলে, হ্যাঁ, আর এই সিদ্ধান্ত আমার ছিল, বাণী কোনো রকমভাবে আমাকে কোনো কিছু বলেনি। তখনই পিনাকি বলে, শোনো সাথী, তোমাকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি। এই বাড়িটা তোমার নামে হলেও এই বাড়ির যে জমিটা, সেটা কিন্তু রয়ান চ্যাটার্জির একসঙ্গে কেনা জমি, তাই তুমি চাইলেই কিচ্ছু ভরতে পারো না, বুঝতে পেরেছ? তখন তো সাথী এই কথা শুনে খুবই অবাক হয়। তখন প্রকাশ বলে, হ্যাঁ, তার জন্যই তুমি ইচ্ছে করলে কোনো কিছু করতে পারবে না, এই বাড়ি কোনোভাবেই তুমি বন্ধক রাখতে পারো না। তখন অনিরুদ্ধ হাসে আর বলে, তাই নাকি? হ্যাঁ, আপনি তো এজন্যই এসেছেন আমি জানি, এটা আমি বন্ধক রাখতে মাকে বলিওনি, এটা মা নিজে সিদ্ধান্ত নিয়েছিল। এই বলেই ওর মায়ের কাছ থেকে সেই ব্যাংকের কাগজটা নিয়ে অনিরুদ্ধ ছিঁড়ে ফেলে, যা দেখে সবাই তাকিয়ে থাকে। ওইদিকে মৌলি অবাক হয়ে যায়। তখন অনিরুদ্ধ কাগজটা ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিয়ে বলে, আমিও চাইনি বাড়িটা বন্ধ রাখা হোক। তখন ব্যাংকের অফিসারকে হাত জোর করে ক্ষমা চায় অনিরুদ্ধ আর বলে, আপনাকে এতক্ষণ পর্যন্ত বসিয়ে রেখেছি, আই এম সরি, আপনি এখন চলে যান। তখনই ব্যাংকের লোকটা উঠে সেখান থেকে চলে যায়। তারপর অনিরুদ্ধ ওর বাবাকে বলে, শুনুন, এই যে সোনা চামচ জন্ম নিয়ে বড় হয়েছি বললেন না, আমিও আপনাকে বলে দিচ্ছি যে আমি কি করতে পারি সেটা এবার আমিও দেখিয়ে দেব। আমার মা আমার সঙ্গে আছে, আমার মা আমার শক্তি, আমার মায়ের আশীর্বাদ আমার কাছে সবথেকে বড়, তাই এবার নতুন করে আমি সবটা শুরু করব। তখন তো বাণীও খুব কষ্ট পায়। তারপরে অনিরুদ্ধ বলে, হ্যাঁ, আমি এই বাড়িতে থাকব না, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, এবার আমিও দেখিয়ে দেব যে আমি কিছু করতে পারি কিনা। তখন তো প্রকাশ এই কথা শুনে তাকিয়ে থাকে অনিরুদ্ধর দিকে।
তখন অনিরুদ্ধ বলে, আপনি যে কি করেছেন না করেছেন সেটা তো আমি দেখতেই পেরেছি। আপনাকে আমি বলে দিচ্ছি, এই যে বাড়িটা না, এই বাড়ির থেকে বড় বাড়ি বানিয়ে আমার পরিবারকে আমি রাখব। আর আমি ওই যে বললেন না যে বাড়ির জন্য রাস্তায় রেস্টুরেন্ট খুঁজি, ওই রেস্টুরেন্ট আমি বলছি একদিন এই শহরের নাম্বার 1 রেস্টুরেন্ট হবে। আর সেখান থেকে ধূলিস্বাদ হয়ে যাবে এই রয়্যান চ্যাটার্জি রেস্টুরেন্ট। আপনাকে আমি বলে দিচ্ছি, এটা আমার চ্যালেঞ্জ। তখন তো প্রকাশ হাসতে থাকে। প্রকাশ হাসি আর বলে, বাবা, হ্যাঁ, মুখে বলা না অনেক সহজ, এরকম সবাইকে বড় বড় কথা শোনানো, অনেক কিছু ভাবা অনেক সহজ, কিন্তু করে দেখানোটা না অনেক কঠিন। জীবনে তো বাইরে তোমাকে কোনো কিছুই করতে হয়নি, পরিশ্রম কি জিনিস, সাফার কি জিনিস সেটা কোনোদিনও করনি। করলে তারপরে বুঝতে পারবে। এই বাণীর জন্য সবকিছু ছাড়ছো তো? এই মেয়েটা শুধুমাত্র সবকিছু তোমাকে ছাড়া করতে পারবে, কিন্তু কোনোদিনও কোনো কিছু হবে না। এই মেয়েটা হলো অপয়া। এই মেয়েটার জন্য তোমার সবকিছু হারিয়ে গেল। তখন অনিরুদ্ধ হাসতে থাকে আর বলে, তাই নাকি? আমার ওয়াইফ আমার শক্তি। বাণীর কাছ থেকে আমি কি করে শূন্য থেকে ঘুরে দাঁড়াতে হয় সেটা শিখেছি। তাই আমি এবার ঠিকই ঘুরে দাঁড়াবো। মা, চলো, আমরা এখানে থাকব না, আমরা নতুন করে সবটা শুরু করব, শূন্য থেকে। তখন বিনি বলে, কি করছেন আপনি মিস্টার চ্যাটার্জি? এভাবেই এ বাড়ি থেকে চলে যাবেন না? সবাইকে নিয়ে থাকতে হয়, আলাদা হবেন না। তখনই বিনি দাদুর কাছে বলে, আমি দাদু হাত জোড় করে বলছি, আপনার কাছে ক্ষমা চাইছি, আপনি প্লিজ সবটা ঠিক করে নিন। এ বাড়ি অফিস থেকে মিস্টার চ্যাটার্জিকে বের করে দেবেন না। তখন দাদু বলে, শোনো, আমি না কিছুই করিনি, তবে তুমি যদি চাও এই সব কিছু ঠিক হয়ে যাক, তাহলে তোমাকে আমার কথা শুনতে হবে। তখন বাণী বলে, আপনি যা বলবেন দাদু, আমি সব কিছু শুনব। তখন দাদু বলে, তাহলে তোমাকে সবার কাছে মাথা নত করে হাত জোড় করে ক্ষমা চাইতে হবে। আর হ্যাঁ, অনিরুদ্ধ অফিসে গিয়ে আমাদের উপরে আর কোনো রকম কোনো কথা বলতে পারবে না। আমরা যা বলবো তাই অনিরুদ্ধকে শুনতে হবে। আমাদের ওপরে কোনো রকম কোনোভাবে মাথা ঘামাবে না, তাহলেই ও একমাত্র অফিসে থাকতে পারবে, না হলেও থাকতে পারবে না। তখন তো এই কথাগুলো শুনে বাণী অবাক হয়ে দাদুর দিকে তাকিয়ে থাকে। তখন দাদু বলে, কি, তুমি রাজি আছো তো? রাজি থাকলে বলো। তখন বাণী বলে, হ্যাঁ দাদু, আমি রাজি আছি, আমি আপনাদের সব কথা শুনব, আমি আপনাদের কাছে সবার কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে নেব। তখনই অনিরুদ্ধ বলে, বাণী, তুমি তাদের কথা শুনবে? তুমি তাদের কাছে মাথা নত করবে? তুমি বলো, তোমার কাছে তোমার স্বামীর কথার গুরুত্ব বেশি, তোমার স্বামীর মান সম্মানটা বেশি, নাকি তাদের সঙ্গে একসঙ্গে থাকা বড়? তখন বাণী বলে, এ পরিবার থেকে আলাদা করতে আপনাদেরকে আমি চাইনি, আপনারা একসঙ্গে থাকুন, সেটাই তো চেয়েছি। তখন অনিরুদ্ধ বলে, তুমি বুঝতে পারছো না, আমার মাথাটা নিচু হয়ে যাবে, আমি তাদের কাছে মাথা নত করতে পারবো না বাণী। এখন তুমি কি আমার সঙ্গে একসঙ্গে থেকে লড়াইটা করবে, নাকি তুমি চাও যে তাদের কাছে আমি ছোট হয়ে যাই? তখন বাণী বলে, না, আপনি আমার স্বামী, আপনার ডিসিশনই আমার ডিসিশন, আপনি যা বলবেন সেটাই হবে, আপনি যা চাইবেন সেটাই হবে। হ্যাঁ, আমি আপনার পাশে আছি। তখন সাথী বলে, আমিও আমার ছেলের পাশে আছি, আমি জানি অনিরুদ্ধ ঠিক পারবে। এই বাড়িতে যেদিন আমি বউ হয়ে এসেছিলাম না, সেদিন অনেক কিছু পেয়েছিলাম, গয়না, সম্মান, সব কিছু পেয়েছিলাম, কিন্তু আমার ছেলে আমার কাছে সব থেকে বড়। তাই আমি জানি আমার ছেলের ঠিক পারবে, আর আমি আমার ছেলের পাশে আছি। তখনই মৌলি বলে, অনিরুদ্ধ, প্লিজ এরকমটা করো না, ড্যাড, তুমি অনিরুদ্ধকে বোঝাও। তখনই পিনাকি অনিরুদ্ধের কাছে যায় আর গিয়ে বলে, অনিরুদ্ধ, এই বাড়িটাকে আলাদা করে দিও না, সে ছোট থেকে আমরা একসঙ্গে আছি, এসব কিছু আমাদের, প্লিজ এরকম ভুল করো না রাগের বশে। তারপরে পিনাকি প্রকাশের কাছে যায়, গিয়ে বলে, প্রকাশ, গিয়ে বৌদির কাছে, সাথীর কাছে ক্ষমা চা। কিন্তু প্রকাশ কিছুতেই সাথীর কাছে ক্ষমা চায় না, সাথীর দিকে তাকিয়ে আবার মুখ ফিরিয়ে নেয়। তখন সাথী এই কাণ্ড দেখে তাকিয়ে থাকে। তখন পিনাক্ষী বলে, তুই কিন্তু ভুল করছিস প্রকাশ। তারপর অনিরুদ্ধকে অনেক বোঝানোর চেষ্টা করে পিনাক্ষী, আর বলে, অনিরুদ্ধ, ভুল করে এইভাবে সামান্য একটা কারণে দুই বাড়ির সম্পর্কটাকে নষ্ট করে দিও না, আমি তোমাকে বলছি। তখন সাথী বলে, না,
আমার ছেলের সম্মান আমার কাছে সবথেকে বড়, তাই আমার ছেলের সঙ্গে এক কাপড়ে আমি এই বাড়ি থেকে বেরিয়ে যেতে চাই। এই বাড়ি থেকে যে গয়না, যে সবকিছু আমি পেয়েছিলাম, সে সবকিছু আমি এখন খুলে রেখে দেব। এখান থেকে আমি কিচ্ছু নেব না। তখন এই কথা বলেই নিজের গায়ের গয়নাগুলো সব এক এক করে খুলতে থাকে সাথী, আর বলে, আজকে আমার ছেলে আমাকে যেখানে রাখবে আমি সেখানেই গিয়ে থাকব। আমার ছেলের সঙ্গে আমি থাকতে চাই। যেই অসম্মানটা এই বাড়ি আমাকে পোহাতে হয়েছে, সেই অসম্মান আমি অসম্মানের মধ্যে থাকতে চাই না, কিছুতেই থাকতে চাই না। তখন তো প্রকাশ কি বলবে কিছুই বুঝতে পারে না। তখন পিনাক্ষীও কিছু বলে না। ওদিকে নয়নতারা মনে মনে খুব খুশি হয়। তারপরে সাথী নিজের হাতে চুড়ি গয়না সবকিছু খুলে টেবিলে রাখে, আর বাণীকেও বলে, তোমার নোয়া ছাড়া যা যা আছে সবকিছু গয়না খুলে দাও। তখন বাণীও গয়নাগুলো খুলে ফেলে। তখন অনিরুদ্ধ বলে, সোনা চামচ মুখে নিয়ে জমিয়েছিলাম তো, তার জন্যই সোনা চামচের সঙ্গে যা ছিল সবকিছু রেখে দিচ্ছি আমি। তারপরে নিজের ঘড়ি, নিজের ওয়ালেট, নিজের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সবকিছু টেবিলে রেখে দেয় অনিরুদ্ধ, আর বলে, এবার দেখি আমার ভাগ্যে কি আছে, আমি কিছু করতে পারি কিনা। বাণী, যাও তোমার মামুনিকে বলো সবকিছু গুছিয়ে নিতে। তখন সাথী বলে, হ্যাঁ বাণী, বলো, বেয়ানকে বলো সবকিছু গুছিয়ে নিতে, আমরা বেরিয়ে যাব। তখন বাণী বলে, ঠিক আছে মাসিমা। তখনই সাথী কাঁদতে থাকে, আর বলে, এই বাড়িতে কোনো দিনও আমি আর আসতে চাই না। এতটা অসম্মানিত হতে হয়েছে না, কোনো দিনও আসব না। ওদিকে বিদ্যুৎ আর বিদ্যুতের বউ পুলিশের কাছে যায়, আর গিয়ে তানিয়াকে নিজেদের কাছে নেওয়ার জন্যই অনেক মিথ্যে কথা বাণী আর অনিরুদ্ধর নামে বানিয়ে বলতে থাকে, আর বলে, আমার ওইটুকু মেয়ে, আমার মেয়েটাকে কোনো যত্ন করছে না স্যার, বিশ্বাস করুন, আমার মেয়ের জন্য তো আমার কষ্ট হয়, তার জন্যই তো আপনার কাছে এসেছি। ঠিক তখনই লয়েন্স আবারও পুলিশের হাতে ধরা পড়ে, আর লয়েন্স সেখানে আসলেই বিদ্যুৎ আর কুয়াশা ভয় পেয়ে যায়। সেখান থেকে পালিয়ে যেতে লাগলেই লয়েন্সের লোক বিদ্যুৎকে দেখেই চিনে ফেলে, আর বলে, উনার সঙ্গে তো আমার জেলে দেখা হয়েছিল। তখন লয়েন্স বলে, এই তুই কি বললি, কার কথা বললি? তখনই ভয় পেয়ে বিদ্যুৎ বলে, মৌলি ম্যাডাম। তখনই লয়েন্সের লোক বিদ্যুৎকে আর কুয়াশাকে নিয়ে যায়। ওদিকে দেখা যাবে তানিয়া ড্রয়িং করছিল। তখন অনিরুদ্ধ বলে, মামনি আর ড্রয়িং করতে হবে না, চল তাড়াতাড়ি করে সব গুছিয়ে নাও তো। তখন তানিয়া বলে, কেন বাবা, আমরা কি কোনো ঘুরতে যাচ্ছি কোথাও? তখন অনিরুদ্ধ বলে, না প্রিন্সেস, আমরা কোথায় যাব এখনো কিছু জানি না, তবে আমরা এখানে আর থাকব না, চল। তারপরে এই বলে বেরিয়ে যেতে লাগলেই অনিরুদ্ধ হঠাৎ করেই ছোটবেলার সেই বাণীর লকেটের কথা মনে পড়ে। তারপরে অনিরুদ্ধ ভিতরে গিয়ে সেই লকেটটা নিজের সঙ্গে করে নিয়ে নেয়, আর লকেটার দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে বাণী যখন বেরিয়ে আসে, তখন মৌলি বলে, কি খুশি হয়েছ তো? তুমি তো এটাই চেয়েছিলে, তাই না? তুমি তো এটাই চেয়েছিলে যে সবকিছু শেষ হয়ে যাক। এবার সবকিছু তোমার জন্য হয়েছে। সত্যি তুমি একটা অপয়া তুমি, তোমার না কোনো কিছু ভালো হতে পারে না। তখন বাণীর শাশুড়ি মা, সেও না অবাক হয়ে যায়। তখন মৌলি বলে, এই বাড়িটা বন্ধক রাখতে চেয়েছিলে, তাই তো? তখন সাথী বলে, আচ্ছা মৌলি, কতবার বলবো, বাড়িটা বন্ধক রাখার সিদ্ধান্ত আমার ছিল, বাড়ির নয়। কি বললে আর বিশ্বাস করবে বলো তো? কেন এরকম করছো? বাণীর কোনো রকম কোনো দোষ নেই তো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না।